Hello my dear students, most welcome in this fresh session of Chaya Smart Class. আমি কৌশিক স্যার তোমাদের সাথে বায়োলজি নিয়ে আলোচনা করব। আশা করি এই স্মার্ট ক্লাসের সাথে তোমাদের পড়াশোনা সঠিকভাবে সঠিক দিকে এগিয়ে চলছে। আর আজকের এই স্মার্ট ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 12 বায়োলজি সিলেবাসের থার্ড চ্যাপ্টার হিউম্যান রিপ্রোডাকশন, তার একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখতেই পাচ্ছো, মানব ডিম্বাণুর গঠন, স্ট্রাকচার অফ হিউম্যান ওভাম। আমরা উজেনেসিস প্রসেস পড়েছি, আর সেই উজেনেসিসের ফলে যে ডিম্বাণু সৃষ্টি হয়, এক্স্যাক্টলি সেই ডিম্বাণু কোন কোন অংশ নিয়ে গঠিত সেগুলো সম্পর্কে আমাদের ডেফিনেটলি জানতে হবে। আর এই ডিম্বাণুর গঠন সম্পর্কে সঠিকভাবে জানার জন্য স্মার্ট ক্লাস তো তোমরা অ্যাটেন্ড করছোই, তার সাথে আরও স্মার্ট হয়ে ওঠার জন্য অবশ্যই তোমাদের সাথে রাখতে হবে ক্লাস 12 ছায়া জীববিদ্যা টেক্সট বুক এবং ক্লাস 12 ছায়া জীববিদ্যা শিক্ষক, এই বই দুটো। আর সাথে আজকের স্মার্ট ক্লাস তোমরা ডেফিনেটলি প্রপারলি অ্যাটেন্ড করো। সব কিছু মিলিয়ে নিজেকে করে তোলো অপ্রতিরোধ্য। মানব ডিম্বাণুর গঠন সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমেই যে কথাটা অবশ্যই উল্লেখ করব, ফিমেল গ্যামেট ডিম্বাণু ওভাম। ইট ইজ এ নর্মাল অ্যানিমাল সেল, বাট যদি আমরা বলি মানব দেহের মধ্যে এই যে ওভামের স্ট্রাকচার বলছি, এটা কিন্তু লার্জেস্ট সেল, মনে রাখতে হবে। এবং দেখো আমরা লিখেছি সেই ডিম্বাণুর ব্যাস 0.2 মিলিমিটার থেকে 0.13 মিলিমিটার। মোটামুটি কেমন দেখতে হয় দেখো, আমি এখানে দু রকমের ছবি দেখানোর চেষ্টা করেছি। এটা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, আর এটা একটা রিয়েল সিনারিওতে কেমন দেখতে হয়। অবভিয়াসলি দেখে মনে হচ্ছে স্যার এটা তো একটা গোলাকার স্ট্রাকচার, নাথিং মোর দ্যান দ্যাট। বাইরে বেশ কিছু অংশ, দানাদার অংশ দেখছি, ইয়েস, এগুলো একটা কোষীয় স্তর, আমরা ডিটেলস জানবো। আর এটা যদি দেখি বাইরের কোষীয় স্তরটাকে গ্রাফিক্যাল এভাবে লাগবে। আর আমি যে বললাম একটা অ্যানিম্যাল সেল, সো ডেফিনেটলি ইট মাস্ট কন্টেন সেল অর্গানেলস, কোষ অঙ্গাণু থাকবে। এই সেই কোষ অঙ্গাণুগুলো ডিটেলস আমরা অবশ্যই জানবো কি কি অংশ নিয়ে গঠিত। বাট প্রথমে কতগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেমন আমরা ডিম্বাণুর স্ট্রাকচার পড়ছি হিউম্যান ওভামের ক্ষেত্রে। আমরা যদি গোটা প্রাণী জগতের দিকে তাকাই তাহলে দেখব এই ডিম্বাণুর মধ্যে গঠনগত দিক থেকে কিছু ভ্যারিয়েশন বা ডাইভার্সিটি রয়েছে। স্বাভাবিকভাবেই প্রথমে যদি বলি ইন কেস অফ বার্ডস অর রেপটাইলস, তাদের যে ওভামের কথা যদি বলি তাহলে দ্যাট ইজ কভার্ড বাই এ শেল, একটা খোলক দিয়ে বেষ্টিত। তাহলে অবভিয়াস কোশ্চেন, আমাদের ডিম্বাণুর ক্ষেত্রেও কি কোনো খোলক বা শেল রয়েছে? নো মাই ডিয়ার। দেখো, খোলকবিহীন, শেললেস। দ্য কোয়েশ্চেন ইজ টেকনিক্যালি আমরা এই শেললেস ডিম্বাণু এটাকে আমরা কি বলি? যদি কোনো খোলক দ্বারা বেষ্টিত থাকে তাকে আমরা বলি ক্লিডোইক, ক্লিডোইক। আর যেহেতু মানুষের ডিম্বাণুর ক্ষেত্রে কোনো খোলক নেই, তাই তাকে আমরা বলি নন ক্লিডোইক। দিস ইজ ইম্পর্টেন্ট। সো হিউম্যান ওভামের একটা ক্যারেক্টারিস্টিক্স খোলকবিহীন, দ্যাট ইজ নন ক্লিডোইক। ক্লিয়ার? নাম্বার 2, ইয়ক। কুসুমের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। আমরা দেখব কুসুমকে আমরা দুরকম ভাগে ভাগ করি, একটা ফরম্যাটিভ ইয়ক, একটা নিউট্রিটিভ ইয়ক, পুষ্টি প্রদানকারী। তো আমরা লিখছি প্রথমে ইয়ক লেস। কেন স্যার? আমরা যদি বলি ইয়কের উপস্থিতি অনুসারে অনেকগুলো ভাগে আমরা ভাগ করতে পারি। ইয়কের উপস্থিতি অনুসারে আমরা মেগালেসিথাল, মাইক্রোলেসিথাল, আলেসিথাল অ্যান্ড এটসেট্রা। বাট ইউ মাস্ট রিমেম্বার হিউম্যান ওভামের ক্ষেত্রে ইট ইজ আলেসিথাল। বায়োলজিক্যালি মিনস অ্যাবসেন্ট, ফলে অ্যাবসেন্স অফ ইয়ক, দ্যাট ইজ কল্ড আলেসিথাল ইয়ক। ফলে দুটো ক্যারেক্টার পড়লাম, আলেসিথাল অ্যান্ড নন ক্লিডোইক। And more important character, human ovum is definitely non-motile, গমনে অক্ষম। অবশ্যই তাই। আমরা স্পার্মের স্ট্রাকচার পড়ার সময় দেখেছিলাম তার ফ্ল্যাজেলার সঞ্চালন দ্বারা গমন সম্পন্ন করে, কিন্তু ডিম্বাণুর ক্ষেত্রে নেই কোনো ফ্ল্যাজেলা, ফলে কোনো গমনেরও সম্ভাবনা নেই। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, স্যার ডিম্বাণু তাহলে যেখানে নিষিক্তকরণ হয় সেই স্থানে ট্রান্সপোর্ট হয় কি করে? ভেরি গুড কোয়েশ্চেন। দেখো আমরা লিখে দিয়েছি ডিম্বনালীর সিলিয়ারি চলন দ্বারা সঞ্চালিত। আমরা আগের ক্লাসে যখন আমরা পড়েছিলাম ফ্যালোপিয়ান টিউবের স্ট্রাকচার, তার ইনার ওয়াল তৈরি ছিল ডিম্বনালী, যেটা স্ট্রাকচার তার ইনার ওয়াল ছিল সিলিয়ারি এপিথেলিয়াম টিস্যু। ওই সিলিয়ারি মুভমেন্টের দ্বারাই কিন্তু ডিম্বাণু সঞ্চালিত হয় নিষেকের স্থানের দিকে, দ্যাট ইজ অ্যাম্পুলার দিকে। ফলে আমি তিনটে ক্যারেক্টার ফাইনালি আমি হাইলাইট করব। 1, খোলকবিহীন, দ্যাট ইজ কল্ড নন ক্লিডোইক। নাম্বার 2, কুসুমবিহীন, দ্যাট ইজ কল্ড আলেসিথাল। এবং গমনে অক্ষম, দ্যাট ইজ কল্ড নন মোটাইল। এই তিনটে মেন ক্যারেক্টার।
এই ক্যারেক্টার যুক্ত যে ওভাম তার স্ট্রাকচারটা এক্স্যাক্টলি কেমন আমরা সেটা জানতে চাই। দেখো এখানে একটা এক্স্যাক্ট আমাদের হিউম্যান ওভামের ছবি আমরা দেখেছি। একটা সেলুলার স্ট্রাকচার ডেফিনেটলি। তিনটে মেন অংশ নিয়ে আমরা ডিসকাস করব। কি কি স্যার? একটা সেলের বাইরে থেকে রয়েছে আমরা দেখব ডেফিনেটলি মেমব্রেন, সাধারণভাবে একটা কোষের ক্ষেত্রে যেমন থাকে আবরণ। নাম্বার 2, সেই মেমব্রেনের ভিতরে থাকবে ডেফিনেটলি সাইটোপ্লাজম। ফলে দ্বিতীয় আলোচনার বস্তু হবে আমাদের সাইটোপ্লাজম। আর অবভিয়াসলি উই ক্যানট ডিনাই প্রেজেন্স অফ আ নিউক্লিয়াস, অবশ্যই একটা নিউক্লিয়াসও উপস্থিত থাকবে। ফলে প্রধান আলোচ্য বিষয় হবে আমাদের তিনটে। একটা আবরণ বেষ্টিত থাকবে, দ্যাট ইজ মেমব্রেনাস পার্ট। নাম্বার 2 মেমব্রেন দিয়ে ঘেরা ভিতরের অংশ সাইটোপ্লাজম, নাম্বার 2। আর নাম্বার 3 ডেফিনেটলি নিউক্লিয়াস। আমরা প্রথমে শুরু করি এর আবরণ বা মেমব্রেন। প্রথমে বলে রাখি ডিম্বাণুর ক্ষেত্রে আবরণ তিনটে পর্দা দিয়ে বেষ্টিত। কি কি সেই তিনটে পর্দা? এক, অবশ্যই আমরা দেখছি প্রথমেই তোমরা নাম দেখতে পাচ্ছ ভাইটেলাইন পর্দা। প্রথমেই জেনে রাখতে হবে তিনটে পর্দা যদি থাকে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে আমাদের মনে, সব থেকে ভিতরে কে আর সব থেকে বাইরে কে। দেখো আমরা যদি ভিতর থেকে বাইরের দিকে যাই, ভাইটেলাইন পর্দা হলো সব থেকে ভিতরের আবরণী। ছবিতে দেখো একবার, দেখো দিস ইজ দ্য লেয়ার। এই যে অংশটা আমি তোমাদের তফাৎ করে দিচ্ছি গ্রিন কালার দিয়ে, দিস লেয়ার ইজ ভাইটেলাইন মেমব্রেন। এটা হচ্ছে সব থেকে ভিতরের, দ্যাট ইজ ইনার মোস্ট লেয়ার। ইট ইজ কম্পেয়ারেবল উইথ প্লাজমা লেমা। যেহেতু ডিম্বাণুর প্লাজমা লেমা, সো ইট ইজ অলসো নোন অ্যাজ উলেমা। ফলে ভাইটেলাইন পর্দাকেও আমরা অনেক সময় উলেমা বলে অভিহিত করে থাকি, যেটা একদম প্রথম পর্দা, ডিম্বাণুর ভিতরের দিকের পর্দা। বেশ স্যার, কি দিয়ে তৈরি? নর্মালি একটা প্লাজমা মেমব্রেন যেমন তৈরি থাকবে প্রোটিনের উপস্থিতি, গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি। এনি স্পেশাল ক্যারেক্টার? ইয়েস। দেখা গেছে এই ভাইটেলাইন পর্দাটা একটু এইরকম ফিঙ্গার লাইক প্রজেকশন অর্থাৎ মাইক্রোভিলাই যুক্ত হয়, অ্যাবসলিউটলি স্মুথ না হয়ে একটু ফোল্ডিং হয়, যেগুলোকে আমরা মাইক্রোভিলাইয়ের সাথে তুলনা করতে পারি। ফলে আমরা জানলাম সব থেকে ভিতরের পর্দা ভাইটেলাইন পর্দা, গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি এবং সেটা মাইক্রোভিলাই যুক্ত। হোয়াট নেক্সট? অর্থাৎ ভাইটেলাইন পর্দার বাইরের দিকে কোন পর্দা অবস্থিত? দেখো ভাইটেলাইন পর্দার বাইরের দিকে একটা পর্দা অবস্থিত, তার নাম জোনা পেলুসিডা। আমরা এখানে লিখেছি দ্বিতীয় পর্দার নাম জোনা পেলুসিডা। ইন্টারেস্টিংলি আমরা বলছি এই যে জোনা পেলুসিডা স্তরটা অকোষীয় স্তর, আसेलुलर, অর্থাৎ এর উপাদান কোনো কোষীয় উপাদান নয়। একই কথা, গ্লাইকোপ্রোটিন নির্মিত। এক্স্যাক্টলি কোন স্তরটার কথা বলছেন স্যার? লুক এট দিস। আমরা এই গ্রিন কালার যেটা এঁকেছি সেটা হচ্ছে ভাইটেলাইন পর্দা, আর তারপরে এই যে একটা থিক লেয়ার আমি দেখাচ্ছি এই রেড কালার দিয়ে, এটা যেটা তোমাদেরকে এই ডিনোট করলাম, লুক এট দিস। এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে আমরা নাম দিয়েছি জোনা পেলুসিডা। আমরা ভিতর থেকে গেলে ভাইটেলাইন পর্দা ইনারমোস্ট, এটা তার পরেরটা। ইট ইজ অলসো নোন অ্যাজ জোনা স্ট্রায়েটা। দেখো আমরা এখানে বলেছি জোনা স্ট্রায়েটা নামেও পরিচিত। ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার দিস জোনা পেলুসিডা। বেশ কতগুলো প্রোটিন দিয়ে তৈরি, গ্লাইকোপ্রোটিন, সেগুলোর নাম জোনার জন্য আমরা ইউজ করছি জেড, আর পেলুসিডার জন্য ইউজ করছি পি, এবং তাদেরকে আমরা ক্যাটাগরাইজ করেছি বিভিন্নভাবে। ZP1 একটা প্রকারের প্রোটিন, ZP2 আর একটা প্রকারের হতে পারে, আর ZP3 আরও একটা প্রকারের। দে অল আর ডিফারেন্ট টাইপস অফ গ্লাইকোপ্রোটিন, যারা সম্মিলিতভাবে এই জোনা পেলুসিডা স্তরকে গঠন করেছে। বাট এর মধ্যে আমরা মেনলি মনে রাখবো ZP3 প্রোটিন। কেন স্যার? আমরা পরে জানবো যখন ফার্টিলাইজেশন প্রসেস দেখব। দিস ZP3 প্রোটিন অ্যাকচুয়ালি অ্যাক্টস অ্যাজ আ রিসেপ্টার। দেখো গ্রাহক প্রোটিন, রিসেপ্টার প্রোটিন, সেগুলো হতে পারে বিভিন্ন প্রকারের। ZP, Z স্ট্যান্ডস ফর জোনা, P স্ট্যান্ডস ফর পেলুসিডা, ZP1, 2 or 3। ফলে জোনা পেলুসিডা দ্বিতীয় স্তর, গ্লাইকোপ্রোটিন নির্মিত, রিসেপ্টার প্রোটিন বা গ্রাহক প্রোটিন, তাদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো ZP3 প্রোটিন। একটা ইন্টারেস্টিং পার্ট আমাদের দেখতে হবে। কোন পার্ট? দেখো আমরা যদি ছবির দিকে প্রপারলি তাকাই, ভাইটেলাইন পর্দা গ্রিন কালারটা আর জোনা পেলুসিডা রেড কালারটা। ইন বিটুইন দিস টু, ওদের দুজনের মাঝে এই যে স্পেসটা রয়েছে, যেখানে এই যে স্ট্রাকচারটা কি, নিশ্চয়ই আমরা উজেনেসিস প্রসেস পড়ার সময় জেনেছি সেকেন্ডারি উসাইটের সাথে থাকে একটা পোলার বডি।
ফলে দিস ইজ পোলার বডি, ফার্স্ট পোলার বডি অ্যাকচুয়ালি। তাহলে এই ফার্স্ট পোলার বডি যে জায়গায় অবস্থান করছে, জোনা পেলুসিডা এবং ভাইটেলাইন পর্দার এই মাঝের স্থান, এটাকে আমরা নাম দিয়েছি পেরি ভাইটেলাইন স্পেস। এটা মনে রাখতে হবে, পেরি ভাইটেলাইন স্থান কার কার মাঝে অবস্থিত? জোনা পেলুসিডা এবং ভাইটেলাইন পর্দার মাঝে। দেখো পেরিভাইটেলাইন স্পেস, সেই পেরিভাইটেলাইন স্পেসে কি অবস্থান করে? পোলার বডি। এক্স্যাক্টলি ছবিও তাই বলছে। পেরিভাইটেলাইন স্পেস কোনটা? ভিতরে রয়েছে ভাইটেলাইন পর্দা, এই রয়েছে জোনা পেলুসিডা, তার মধ্যবর্তী এই যে স্তরটা, অর্থাৎ আমি এখন যদি ব্ল্যাক কালার দিয়ে এটাকে ফিল আপ করতে থাকি, দিস স্পেস ইজ অ্যাকচুয়ালি পেরিভাইটেলাইন স্পেস, যেখানে কি অবস্থান করছে? পোলার বডি। তাহলে আমরা দুটো আবরণ জানলাম, একদম ভিতরে রয়েছে ভাইটেলাইন পর্দা, তার বাইরের দিকে রয়েছে জোনা পেলুসিডা। ফলে তৃতীয় স্তরটার নাম কি? তৃতীয় যে আবরণী স্তর, অর্থাৎ অ্যাকচুয়ালি আমাদের সব থেকে বাইরের আবরণী স্তর, সেটা হলো আর কেউ নয়, দেখো আমরা এখানে যেটা লিখেছি করোনা রেডিয়াটা নামটা। কোনটা স্যার? ছবিটার দিকে তাকাও। আমরা পড়েছি ভাইটেলাইন পর্দা ভিতরের স্তর, এই লেয়ারটা। আমরা পড়েছি জোনা পেলুসিডা বাইরের স্তর, এই লেয়ারটা। নাও লুক অ্যাট দ্য আউটার মোস্ট লেয়ার। প্রথম তফাৎ যেটা আমাদের পড়বে, এটা একটা সেলুলার স্তর, কোষীয় স্তর, এবং মোর ইম্পর্টেন্টলি একাধিক কোষ স্তর রয়েছে। এই যে লিখেছি আমরা করোনা রেডিয়াটা, সব থেকে বাইরের স্তর, একাধিক বা বহুকোষীয় স্তর। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইজ দ্যাট এই করোনা রেডিয়াটার কম্পোজিশন কি? আগেরগুলোতে যেমন আমরা দেখেছিলাম জোনা পেলুসিডার ক্ষেত্রে ZP3 প্রোটিন ছিল, কোনো গ্লাইকোপ্রোটিন ছিল। করোনা রেডিয়াটার সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো হায়ালুরোনিক অ্যাসিড। এটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ নিষেকের সময় শুক্রাণু যখন এই ডিম্বাণুর স্তরগুলোকে ভেদ করে নিউক্লিয়াসের দিকে অগ্রসর হতে চাইবে, এই কোষগুলোর উপাদান অনুসারে শুক্রাণুর অ্যাক্রোজোমের মধ্যে সঞ্চিত উৎসেচকগুলো খরিতে হবে। ফলে মনে রাখো করোনা রেডিয়াটা, করোনা আউটার মোস্ট পার্ট, সো ইট ইজ করোনা। কম্পোজিশন কি রয়েছে? হায়ালুরোনিক অ্যাসিড। স্পেশালিটি কি? একাধিক কোষ দিয়ে গঠিত একটা বহুকোষীয় স্তর। দেখো সব থেকে বাইরের স্তর, ইয়েস, innermost layer was vitelline membrane and exactly outermost corona radiata। দেখো বহুস্তরীয় গঠন আর হায়ালুরোনিক অ্যাসিড দ্বারা সমৃদ্ধ। এটা সৃষ্টি হয় কোথা থেকে? আমরা এখানে একটা গঠন লিখেছি কুমুলাস উফুরাস। নিশ্চয়ই মনে করতে পারছো, আমরা যখন ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন বা আণুবীক্ষণিক গঠন পড়ি, গ্রাফিয়ান ফলিকুলের ক্ষেত্রে একটু মনে করো, যেখানে আমাদের সেকেন্ডারি ইউসাইট অবস্থান করছিল, 2 থেকে 3টে গ্রানুলোসা কোষের একটা স্তর ছিল, যেটার নাম দিয়েছিলাম আমরা কুমুলাস উফুরাস বা ডিসকাস প্রোলিজেরাস। সেই অংশ থেকেই সৃষ্টি হয়েছে এই স্তরটা। ফলে এখন যদি আমরা কমপ্লিট এই ডিম্বাণুটার দিকে তাকাই, 3টে আবরণ সহজেই মনে করতে পারবো। সব থেকে ভিতরে রয়েছে ভাইটেলাইন পর্দা, মাঝে রয়েছে জোনা পেলুসিডা, আর জোনা পেলুসিডা ও ভাইটেলাইন পর্দার মাঝে রয়েছে পেরিভাইটেলাইন স্পেস, আর সব থেকে বাইরের অংশ রয়েছে কি? করোনা রেডিয়াটা। ফলে এটা হলো আবরণ বা মেমব্রেন। তাহলে আবরণের ভিতরে যে আবৃত অংশ রয়েছে সেটা কি? সেটা রয়েছে আমাদের সাইটোপ্লাজম। অবভিয়াসলি ডিম্বাণুর সাইটোপ্লাজম, তাকে আমরা কেউ কেউ উপ্লাজম বলেও আমরা আখ্যা দিতে পারি। এখন আমরা সেই সাইটোপ্লাজম নিয়ে যখন জানবো, সেই সাইটোপ্লাজমকে আমরা দুটো ভাগে ভাগ করছি। ছবির দিকে দেখাও। আমাদের পর্দাবেষ্ট ভিতরের অংশ সাইটোপ্লাজম, উপ্লাজম। স্বাভাবিকভাবেই ভিতরের দিকের অংশ, তাকে আমরা নাম দিয়েছি এন্ডোপ্লাজম, এন্ডো মিন্স ইনার। আর বাইরের দিকের যে অংশ, তাকে আমরা নাম দিয়েছি একটোপ্লাজম, বাইরের অংশ। এখন এখানে কি অবস্থান করে? দেখো আমরা প্রথমে পড়তে চলেছি একটোপ্লাজম। উপ্লাজম আগেই বলেছি, একটোপ্লাজম অবশ্যই একটো মিন্স বাইরে, সাইটোপ্লাজমের পরিধি বরাবর থাকে। ছবির দিকে তাকালেই দেখো এই যে গ্রিন কালারের অসংখ্য ডটস রয়েছে, এগুলো আসলে কি? দিস ইজ ইম্পর্টেন্ট। এগুলো আসলে কর্টিক্যাল দানা। সেটা কি স্যার? দেখো এই কোষের মধ্যে উপস্থিত গলগি বডি, সেই গলগি বডি দ্বারা খরিত বস্তু প্রোটিন, তার সাথে যুক্ত হয়েছে কিছু মিউকোপলিস্যাকারাইড, কিছু মাইক্রোটিবিউলস বা অনুনালিকা, তারা সবাই মিলিতভাবে দানাদার আকারে অবস্থান করছে এবং তারা সাইটোপ্লাজমের পরিধি বরাবর অবস্থান করছে। এটাকেই নাম দিয়েছি আমরা কর্টিক্যাল দানা। আরো একবার মনে করিয়ে দিই, কর্টিক্যাল দানা আসলে কি? দেখো অনুনালিকা বা মাইক্রোটিবিউল, মিউকোপলিস্যাকারাইড রয়েছে,
এবং গলগি বডি হতে সৃষ্ট ভেসিকল অর্থাৎ প্রোটিন সেগুলো সম্মিলিতভাবে রয়েছে একটোপ্লাজমে কর্টিক্যাল দানা। ফলে একটা জিনিস মনে রাখো, একটোপ্লাজমে উপস্থিত কে? কর্টিক্যাল দানা। স্যার গুরুত্ব কি? ডেফিনেটলি আমরা দেখব নিষেকের সময় এই কর্টিক্যাল দানা একটা ভীষণ গুরুত্বপূর্ণ রোল প্লে করে। ভিতরের দিকের অংশ তাকে বলেছি এন্ডোপ্লাজম। এই এন্ডোপ্লাজমে কি থাকে? এন্ডোপ্লাজমের মধ্যে যেটা থাকে তার দিকে আমরা বলছি লেসিথিন নামক লিপিড থাকে, যেটা ইয়ক হিসেবে কাজ করে। আমরা বলেছিলাম দু রকম ইয়কের কথা, ফরম্যাটিভ ইয়ক আর নিউট্রিটিভ ইয়ক। এই ইয়ক পুষ্টি প্রদান করার কাজে ব্যবহৃত হয়, সো নিউট্রিটিভ ইয়ক বা ডিউটোপ্লাজম নামে খ্যাত। ফলে খুব সিম্পলি সাইটোপ্লাজম দুটো অংশ, একটোপ্লাজমের মধ্যে উপস্থিত থাকে কর্টিক্যাল দানা, আর এন্ডোপ্লাজমের মধ্যে উপস্থিত থাকে লিপিড হিসেবে লেসিথিন, যেটা একটা নিউট্রিটিভ ইয়ক হিসেবে কাজ করে। ফলে আমরা পড়লাম আবরণী তিনটে, আবরণীর ভিতরে থাকে সাইটোপ্লাজম, দুটো ভাগে বিভক্ত করেছি, এন্ডোপ্লাজম, একটোপ্লাজম। নাও ফাইনালি একটা অ্যানিমাল সেল, সো উই ক্যানট ডিনাই প্রেজেন্স অফ নিউক্লিয়াস। ডিম্বাণুর সেই নিউক্লিয়াস, এখানে যেটা ছবিটা দেখছো সেই নিউক্লিয়াসটা দেখো। প্রথমেই বলি ডিম্বাণুর যে নিউক্লিয়াস আমরা দেখবো সেটা কিন্তু লার্জার ইন সাইজ, ফলে আকারে সেটা একটু বেশ বড় হবে। এখন ডেফিনেটলি তার জন্য একটা স্পেশাল নামও দিয়েছি আমরা, নিউক্লিয়াস। ছবিটার দিকে যদি তাকাই, সেম ডায়াগ্রাম, এই যে ব্লু কালারের নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের মধ্যে রয়েছে নিউক্লিওলাস। দুটো জিনিসকে আমরা আলাদা দুটো টার্ম ইউজ করেছি। স্পেসিফিক্যালি হিউম্যান ওভামের লার্জার যে নিউক্লিয়াস তাকে আমরা নাম দিয়েছি জার্মিনাল ভেসিকল। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এক কথায় প্রশ্ন, জার্মিনাল ভেসিকল কি? মানব ডিম্বাণুর বৃহৎ আকৃতির যে নিউক্লিয়াস, দ্যাট ইজ কল্ড জার্মিনাল ভেসিকল। নিউক্লিয়াস, সো অ্যাট দ্য সেম টাইম নিউক্লিওলাস, এই যে নিউক্লিওলাস সেটাকে আমরা বলি জার্মিনাল স্পট। ফলে দুটো টার্ম মনে রাখতে হবে, নিউক্লিওলাসকে বলি জার্মিনাল স্পট আর নিউক্লিয়াসকে বলি জার্মিনাল ভেসিকল। ইন্টারেস্টিংলি, হোয়াট অ্যাবাউট ইটস ক্রোমোজোম নাম্বার? অ্যাজ উই আর টকিং অ্যাবাউট গ্যামেট, সো ডেফিনেটলি হ্যাপ্লয়েড, এন নাম্বার অফ ক্রোমোজোম, 23টা ক্রোমোজোম থাকবে। আর তার কনফিগারেশন কি হবে? ডেফিনেটলি 22টা ক্রোমোজোম অটোজোম আর সঙ্গে একটাই এক্স, সো 22A+X। ক্লিয়ার? এখন আমরা গোটা এই যে স্ট্রাকচারটা দেখেছি একে দুটো পোল বা দুটো প্রান্তে ভাগ করব। একদিকে রয়েছে এই পোলার বডি আর তার বিপরীত দিক। এই দুটো দিকের ভিত্তিতে আমরা ডিম্বাণুকে দুটো তল বা দুটো মেরুতে ভাগ করি, অ্যানিম্যাল পোল এবং ভেজিটাল পোল। বাট ওভারঅল এই একটা ডিম্বাণুর স্ট্রাকচার, যেটা বাইরে থেকে 3টে আবরণ দ্বারা বেষ্টিত। ভিতরে রয়েছে সাইটোপ্লাজম, তার পরিধি বরাবর একটোপ্লাজম কর্টিক্যাল দানা থাকে, আর ভিতরে থাকে ইয়কের পরিমাণ অল্প। আর লার্জার নিউক্লিয়াস, জার্মিনাল ভেসিকল, আর তার নিউক্লিওলাস, দ্যাট ইজ জার্মিনাল স্পট। সো দিস ইজ অল অ্যাবাউট স্ট্রাকচার অফ হিউম্যান ওভাম। এখন চলো এই ওভামের স্ট্রাকচারটা আমরা যা দেখলাম একটু যদি আমরা আরো সহজে ভিজুয়ালাইজ করতে পারি, চলো একটা ভিডিওর সাহায্যে একটু দেখে নিই। পরিণত মানব ডিম্বাণুর গঠন, যেটা উজেনেসিস প্রসেসের সৃষ্টি হয়েছে, এবং দেখো এই ডিম্বাণু নিঃসরণ, ওভুলেশন, সেই ডিম্বাণুটার এক্স্যাক্ট স্ট্রাকচার কেমন। একটা সিঙ্গেল ওভাম যদি আমরা নিই, তার স্ট্রাকচারটার দিকে যদি আমরা তাকাই, দেখো এই এক্স্যাক্টলি তার স্ট্রাকচার যেটা আমরা আলোচনা করলাম এখনই। অবশ্যই একটা নর্মাল অ্যানিম্যাল সেল, সো ডেফিনেটলি ইট মাস্ট কন্টেন ওয়ান নিউক্লিয়াস। ফলে এই কোষের যে নিউক্লিয়াস থাকবে সেই নিউক্লিয়াসটা একটু আকারে বড় হবে। স্বাভাবিকভাবে তার সাইটোপ্লাজম, তাকে আমরা বলেছি উপ্লাজম। আর উপ্লাজম ছাড়া বৃহৎ আকৃতির নিউক্লিয়াস তাকে বলেছি জার্মিনাল ভেসিকল। জার্মিনাল ভেসিকলের মধ্যে যে নিউক্লিওলাস বড় আকার তাকে বলছি জার্মিনাল স্পট। ফলে জার্মিনাল স্পট, জার্মিনাল ভেসিকল, উপ্লাজম। আবরণের দিকে যদি তাকাই, জোনা পেলুসিডা কন্টেন্স ZP3 প্রোটিন, ভেরি ইম্পর্টেন্ট। আর একদম বাইরের এই যে কোষীয় স্তরটা দেখছো, ইট ইজ কল্ড করোনা রেডিয়াটা। দিস ইজ অনলি সেলুলার লেয়ার এবং মাল্টিপল সেলস, এটা হচ্ছে করোনা রেডিয়াটা। ফলে এই একটা কমপ্লিট হিউম্যান ওভামের স্ট্রাকচার। ইন ভেরি শর্ট, একদম মাঝে থাকবে একটা নিউক্লিয়াস, লার্জার ইন সাইজ, জার্মিনাল ভেসিকল। আর সেই জার্মিনাল ভেসিকলের মাঝে রয়েছে জার্মিনাল স্পট, সারাউন্ডেড বাই মেমব্রেনস। একদম বাইরে রয়েছে করোনা রেডিয়াটা, আর একদম ভিতরে ভাইটালাইন মেমব্রেন। আর অবভিয়াসলি তার যে সাইটোপ্লাজম পার্ট রয়েছে, সেই সাইটোপ্লাজমের যে অংশ যেটার মধ্যে বাকি অংশটা রয়েছে, দ্যাট সাইটোপ্লাজম ইজ নোন অ্যাজ উপ্লাজম। ডিম্বাণুর সাইটোপ্লাজম, সেই অংশটাকে আমরা বলি উপ্লাজম। সো দিস ইজ অল অ্যাবাউট স্ট্রাকচার অফ হিউম্যান ওভাম।
আশা করি তোমাদের ব্যাপারটা সঠিকভাবে তোমরা অনুধাবন করতে পেরেছো। ক্লাসটা রেগুলারলি ফলো করো, টেক্সট বুক এবং শিক্ষক বইয়ের প্রশ্নগুলো সঠিকভাবে সমাধান করার চেষ্টা করো। ডেফিনেটলি হিউম্যানস ওভামের স্ট্রাকচার নিয়ে আশা করি স্মার্ট ক্লাসের পর আর কোনো সমস্যা থাকবে না। থ্যাংক ইউ। বায়োলজি সম্পর্কিত এরকম আরও নতুন নতুন ভিডিওর জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করো আর শেয়ার করো। আর নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করো।